এখান থেকে 5টা সমীকরণ এটা থেকে সমাধান করা যায়। 5টার কোনটা কোনবার আসে বলা যায় না, আরএমএস বেগ আর একটা আছে। তাহলে এগুলো খুবই সহজ, এগুলো জাস্ট আমাদের একটু স্টেপ মনে রাখতে হবে কিছু ছোট ছোট। আচ্ছা, তাহলে দেখো আমরা বয়েলের সূত্র প্রতিপাদন করি করছে। তাহলে দেখো এখানে আমরা জানি সূত্রটা আমরা লিখলাম যে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটা কি, এটা আমরা লিখলাম। তারপর এখানে লিখছে দেখো পিভি ইকুয়াল টু 2/3 ইন্টু 1/2। আচ্ছা, এখানে দেখো এই যে 1/3টা কি ভেঙে, এটা তোমরা হয়তো আরো অনেক জায়গায় দেখছিলে যে শক্তির সমবিভাজন নীতিতেও এরকম দেখবা যে এটা ভাঙাই লেখে অনেক সময়। এটা এটা কিভাবে আসলে লিখছে দেখো, 1/3টাকেই আমরা এভাবে লিখতে পারি চাইলে, ঠিক আছে। তাহলে 2/3 ইন্টু হাফ অফ এম এন সি স্কোয়ার, এখানে 2 বাদ দিলে এখানে আবার আলটিমেটলি 1/3 থাকে। জাস্ট একটু সাজাই লিখছি, মানে রিঅ্যারেঞ্জমেন্ট করে লিখছি আমরা, কারণ এটাকে আমরা একটা সূত্রে নিব এই জন্য। আচ্ছা, তাহলে আমরা জানি গ্যাসের গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এইটা হলো তোমার গ্যাসের গতিশক্তির সমীকরণ, ঠিক আছে। গ্যাসের গতিশক্তির সমীকরণ হলো এইটা যে 1/2 হাফ এম এন সি স্কোয়ার। এইটা আমরা জানি কি পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, তাহলে দেখো পরম তাপমাত্রার সমানুপাতিক আমরা এখানে লিখলাম। তাহলে হাফ অফ এম এন সি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠাই আমরা একটা এখানে ধ্রুবক নিলাম এটা নিয়ে, তাহলে হাফ অফ এম এন সি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখলাম কেটি। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 এবং 2 নং হতে পাই, দেখো 1 নং এ আমরা কি পাইছি, পিভি ইকুয়াল টু 2/3। তাহলে এই পুরোটার আমরা মান কিন্তু পেয়ে গেছি। এই পুরোটার মান কি বলতো, এই পুরোটার মান হলো তোমার কেটি। তাহলে এই যে 1 নং থেকে পাই, তাহলে এখানে মানটা বসাইলাম দেখো কেটি। তাহলে পিভি ইকুয়াল টু আমরা আমরা এই পুরোটাকে যদি আমরা ধরি স্থির তাপমাত্রায় 2/3 একটি তোমার ধ্রুবক রাশি, ঠিক আছে। এটা একটা গ্যাসের কনসেপ্ট যে স্থির তাপমাত্রায় তোমার এই যে 2/3 কেটি, এটা তোমার একটা ধ্রুবক রাশি, এই জন্য এটা সমান আমরা লিখলাম ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি যে পিভি পিভি ইকুয়াল টু আমরা ধ্রুবক লিখতে পারি। আচ্ছা, তারপর দেখো এখানে সমানুপাতিক চিহ্ন আছে, এখানে পি ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি কি 1/ভি, ঠিক আছে। এভাবে ধ্রুবক মানে কি, ধ্রুবক মানে যে কোনো, ধর এখানে কে যদি আমি ধরি বা অন্য কিছু ধ্রুবক ধরি, তাই ধ্রুবকটাকেই পরবর্তীতে আমরা কিসে কনভার্ট করতে পারি, আমরা সমানুপাতিক চিহ্নে কনভার্ট। এখানে দেখো আমরা কি করছিলাম, সমানুপাতিক চিহ্ন থেকে আমরা ধ্রুবকে কনভার্ট করছিলাম। এই যে এখানে দেখো সমানুপাতিক চিহ্ন উঠাই আমরা একটা কি দিছিলাম, ইকুয়াল একটা সমানুপাতিক ধ্রুবক চিহ্ন দিছিলাম, ঠিক আছে। আর এখানে কি করছি, ধ্রুবকটাকে উঠেই আমরা কি করছি, একটা সমানুপাতিক চিহ্ন দিচ্ছি। তাহলে এইটাই হলো তোমার বয়েলের সূত্র। মানে এর আগের দিন আমরা দেখছিলাম যে বয়েলের সূত্রটা কি। আচ্ছা, যে স্থির তোমার যে চাপে তোমার এখানে তোমার স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের তোমার মোট চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এই যে এখানে এখানে যে ভি হলো আয়তন আর এইটা হলো তার চাপ। তাহলে ইহাই বয়েলের সূত্র। তাই স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এই বয়েলের সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী চার্লসের সূত্রটা একটু দেখি। তাহলে এগুলো জাস্ট তুমি একটা মানে প্রত্যেক একটার সাথে খাতায় লিখে রাখবা যে গতিতত্ত্বের সূত্রে দিয়ে আমরা কি কি আর কি সমাধান করতে পারি আর কি। আচ্ছা, তাহলে দেখো চার্লসের সূত্র, তাহলে চার্লসের সূত্র প্রতিপাদন করে ওই সমীকরণ আমরা লিখলাম, গতিশক্তি সমীকরণ, গতিতত্ত্বের সমীকরণ, গতিশক্তি না। আচ্ছা, তাহলে এইটাকে আবার আমরা ওই যে রিঅ্যারেঞ্জমেন্ট করে লিখলাম 2/3 1/2 আগেরটার মতোই। তারপর এই পুরোটা সমান আমরা জানি কি, এইটা হলো গতিশক্তির সমীকরণ আর এইটা হলো গতিতত্ত্বের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2/3 ইন্টু কেটি, তাহলে এই পুরোটা সমান আমরা জানি যে একটা এই যে হাফ অফ এম এন সি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি কেটি। তাহলে এটা আমরা এই আগের সমীকরণ আমরা দেখছিলাম যে এম এন সি স্কোয়ার ইকুয়াল টু কি কেটি, এই জন্য আর ওটা ওখানে লিখি নাই, সরাসরি আমি লিখছি এইটা ইকুয়াল টু কেটি। তারপর এখানে কি লেখা যায়, তাহলে এখানে পিটাকে, এই যে পিটাকে আমি যদি এই পক্ষে নিয়ে আসি, তাহলে এটা গুণাকার আছে, এই পক্ষে আসলে কি হবে, ভাগাকার হবে। তাহলে এখানে 2/3 কেটি ইন্টু 1/পি হবে। তাহলে আমরা জানি এই পুরো রাশিটা কি একটা ধ্রুবক রাশি। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু টি। তারপরে ধ্রুবকটাকে উঠাই দিয়ে আমরা একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি, তাহলে ভি ইজ প্রপোর্শন টু টি। তাহলে সরি, এখানে পি না, এখানে হবে টি, মানে তার আয়তন হলো তার তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এইটাই হলো তোমার চার্লসের সূত্র। এগুলো ছোট ছোট সমীকরণ, এগুলো করে রাখবো, এখন পরীক্ষা আসতে পারে যে কোনো সময়, বলা যায় না। আচ্ছা, তারপর দেখো গ্রামের ব্যাপন সূত্র, এটাও আমরা এখান থেকে পড়বো। তাহলে পিভি ইকুয়াল টু গতিশক্তি সমীকরণ আমরা লিখলাম। তারপর কি করছি, আমরা এটাকে একটু পক্ষান্তর করছি, এটাকে এই পক্ষে লিখছি, এটাকে অন্য পক্ষে নিয়ে গেছি। তারপর দেখো এখানে আমি কি লিখছি, তাহলে এম এন, এখানে ভিটাকে আমি কি করছি, ভিটাকে আমি এই পক্ষে নিয়ে আসছি দেখো, আর থ্রিটাকে আমি এই ওই পক্ষে নিয়ে গেছি। তাহলে এখানে জাস্ট আর গুণন, এটা নিচে ভাগাকার আছে, এ সাইডে গেলে কি হবে, পি এর সাথে গুণাকার হবে, তাহলে 3p। আর ভিটা এ সাইডে আসলে কি হবে, ভাগাকার হবে, তাহলে এম এন বাই ভি সি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এম এন ইকুয়াল টু এম আমরা লিখতে পারি
mn ইকুয়াল টু আমরা m লিখতে পারি, m হলো গ্যাসের অণুর মোট ভর। m দ্বারা আমরা কি প্রকাশ করলাম? গ্যাসের অণুর মোট ভর। n মানে এখানে অণুর সংখ্যা, আর m দ্বারা, এই ছোট হাতের m দ্বারা আমরা কি বুঝাইছিলাম বলতো? গ্যাসের অণুর তোমার বেগ। তাহলে এখানে তোমার গ্যাসের অণুর মোট ভরটাকে আমরা mn সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে এইটা সমান যেহেতু এইটা লেখা যায়, আবার দেখো তাহলে এই mn সমান আমি কি লিখছি? ক্যাপিটাল এম লিখছি। ঠিক আছে, এটা একটা গ্যাসের অণুর একটা তত্ত্ব, এটা সামনে আমরা গ্রামার ব্যাপন সূত্র দেখব, তখন তোমাদের এটা দেখাবো আমি। আচ্ছা, সি স্কোয়ার, তারপর এখানে 3p। আচ্ছা, তারপর এখানে দেখো m বাই ভি ইকুয়াল টু আমরা জানি কি গ্যাসের ঘনত্ব ডি, তাহলে এটা একটা সূত্র, ডি ইকুয়াল টু m বাই ভি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই সূত্রগুলোর প্রমাণ তোমাদের মানে এখানে নেই। ঠিক আছে, এই জন্য এগুলো জাস্ট আমাদের সূত্রগুলো মনে রাখতে, মানে এটা আছে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য এই প্রমাণগুলো গুরুত্বপূর্ণ না, কারণ আরও অনেক সমীকরণ আছে যেগুলো তোমাদের আর কি প্রথম বর্ষের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেবাসেও এগুলো দেখবো তো হাইলাইট করে লেখা নাই, তোমাদের সিলেবাসে আছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, মানে তোমাদের গ্যাসের গতিতত্ত্বের থিওরি রিলেটেড যা আছে ওগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, আমরা সিলেবাস অ্যানালাইসিস করছিলাম গত ক্লাসে। তাহলে এখানে এই পুরোটা সমান আমরা কি লিখতে পারি? ডি লিখতে পারি। তাহলে ডি সি স্কোয়ার ইকুয়াল টু 3p। তাহলে ডিটাকে এই সাইডে নিয়ে আসলে তাহলে কি হয়? ভাগ হয়ে যায় 3p বাই ডি। তাহলে এখানে উভয় পক্ষকে বর্গ করলে এক পাশে এখানে কি হবে? উভয় পক্ষকে বর্গমূল করলে এ সাইডেও বর্গমূল, তাহলে এখানে স্কোয়ার রুট কাটা গেলে এখানে থাকবে সি, এখানে থাকবে রুট 3p বাই ডি। আচ্ছা, তারপর এখানে আমরা দেখো এখানে 3p সমান আমরা একটু ধ্রুবক ধরে নিলাম কে, স্থির চাপে 3p একটি ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা 3p সমান আমরা কে ধরে নিলাম। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় সি ইকুয়াল টু রুট ওভার কে বাই ডি, এটা একটা সূত্র আবার। ঠিক আছে, এখন আমরা কি করব দেখো, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার আরএমএস বেগের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমি লিখতেছি কিভাবে? এই জিনিসগুলো তোমার কোথা থেকে কোন কনসেপ্ট আসলো সেই কনসেপ্টটা আমি জাস্ট তোমাকে পাশে লিখে রাখতেছি। আচ্ছা, এখন কথা হলো এখানে সমানুপাতিক ধ্রুবকটা কিভাবে আসলো? দেখো এখানে কিন্তু একটা কে ছিল, এই কেটা কিন্তু আর এখানে নাই। এটাকে আমরা কি ধ্রুবকটাকে উঠাই আমরা কি করছি? একটা সমানুপাতিক চিহ্ন আনছি। তাহলে উপরে তাহলে 1 থাকে, তাহলে 1কে রুট করলে তো তোমার কি হয়? 1ই হয়। তাহলে 1 বাই রুট ওভার ডি। আচ্ছা, তারপর দেখো এখানে কি করছি? এখানে কি লিখছি? তাহলে সি এর পরিবর্তে আমরা কি লিখছি? আর লিখছি। তাহলে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার আরএমএস বেগের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আরএমএস বেগের সমানুপাতিক বিধায় আমরা কি করছি? এই যে আরএমএস বেগ, এটা হলো সি, তাহলে সির পরিবর্তে আমরা লিখছি কি? যে ব্যাপন হার লিখছি। তাহলে সি ইকুয়াল টু আর আমরা বলতে পারি সি ইজ প্রপোর্শন টু আর, মানে সমানুপাতিক, সি সমান আর আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো এই জন্য আমরা সি এর পরিবর্তে আমরা কি লিখছি? আর লিখছি। এটা কেন লিখছি? এইটা হলো এই একটা সূত্রের সাহায্যে আমরা এটা আমরা লিখছি। তাহলে এই সি মানে কি? আরএমএস বেগ, এটা মনে রাখবা। সি মানে আরএমএস বেগ, আর আর মানে হলো তোমার ব্যাপন হার। তাহলে এটি ইকুয়াল টু 1 বাই ইজ প্রপোর্শন টু 1 বাই রুট ওভার ডি। তাহলে এই হলো তোমার গ্রাহামের ব্যাপন সূত্র। তাহলে স্থির চাপে এবং তাপমাত্রায় যে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত নয়। ডি মানে এখানে ঘনত্ব, আর আর মানে এখানে ব্যাপন হার, তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্ত নৌতিক, ভাগাকারে আছে মানে ব্যস্ত নৌতিক। তাহলে এটা হলো তোমার গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা, তারপর আমরা দেখি এই সূত্রগুলো আমরা সবই পড়ব এখানে, যেগুলো আর কি লাগবে, কারণ গতিতত্ত্ব থেকে তোমার সবই পড়তে হবে মোটামুটি। এই জন্য সবগুলোই তোমরা খাতায় নোট করে, আশা করি তোমরা আমার সাথে আসো। কোথাও কি কারো সমস্যা আছে আমাকে একটু কমেন্ট করে জানাও, কারো যদি কোথাও সমস্যা থাকে। আচ্ছা, তাহলে অ্যাভোগাড্রোর সূত্রটা একটু দেখি আমরা। তাহলে আমরা জানি দেখো পিভি ইকুয়াল টু এই যে গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণ, সেইটা আমরা এখানে লিখলাম। তাহলে একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের দুটি ভিন্ন গ্যাসের জন্য, তাহলে একই তাপমাত্রা চাপে আমরা সমান আয়তনের দুইটা ভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমরা সমীকরণটা কি লিখতে পারি? একটার জন্য আমরা লিখলাম পি ওয়ান ভি ওয়ান, আর একটার জন্য আমরা লিখলাম পি টু ভি টু। আবার এম ওয়ান এন ওয়ান সি ওয়ান সবগুলো আমরা অন ধরে নিলাম, আর আরেকটা গ্যাসের জন্য আমরা ধরলাম এম টু এন টু সি টু। এগুলো খুবই সহজ, জাস্ট প্রসেসটা মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা আবার P1 ইকুয়াল টু P2 V2 আমরা এটা জানি। আচ্ছা, তাহলে ইকুয়াল টু আমরা এর মানটা বসাইলাম 1/3 M1 N1 C1 স্কয়ার 1/3 M2 N2 C2 স্কয়ার। ঠিক আছে, তাহলে উভয় পক্ষ থেকে 1/3 আমরা যদি বাদ দেই তাহলে বাকি থাকে শুধু এইটা। তাহলে এখন দেখো কি করছে এখানে, তাহলে স্থির তাপমাত্রায় উভয় গ্যাসের গতিশক্তি সমান হয়, এটা আমরা জানি। স্থির তাপমাত্রায় কোনো উভয় গ্যাসের তোমার এখানে যদি গতিশক্তিকে আমরা সমান ধরি, তাহলে গতিশক্তির সূত্রটা আমরা কি জানি বলো তো? গতিশক্তির সূত্রটা আমাদের কি ছিল? হাফ অফ এম এন সি স্কোয়ার। এইটা হলো গ্যাসের গতিশক্তির সূত্র।
ঠিক আছে, তাহলে এইটাই আমরা এখানে কি করলাম, এখানে আমরা নিলাম। তাই উভয় পক্ষকে আমরা আবার হাফ দ্বারা গুণ করে তুমি এভাবেও আর কি এটা লিখতে পারো। ঠিক আছে, কারণ আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো এই জন্য। আচ্ছা, তাহলে এই পুরোটা সমান কি, তাহলে এটুক সমান তার মানে গতিশক্তি। তাহলে এটা উভয় পক্ষ থেকে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে গতিশক্তি যেহেতু সমান, এই জন্য আমরা চাইলে উভয়টাকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। তাহলে বাকি থাকে কি তোমার N1 আর N2। তাহলে এটাই হলো তোমার অ্যাভোগাড্রোর সূত্র। মানে একই তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের সকল গ্যাস সমান সংখ্যক অণু থাকে। মানে নির্দিষ্ট তাপমাত্রা বা একই তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। মানে অণুর সংখ্যাও তাহলে সমান হবে যদি না এদের তাপমাত্রা এবং চাপ একই হয় এবং আয়তন যদি এদের একই হয়, তাহলে এর অণু সংখ্যাও কি হবে, সেম পরিমাণই হবে। মানে N1 তার যতটুকু অণু আছে N2 তেও তার অতটুকুই অণু থাকবে। তাহলে ইহাই হলো তোমার গ্রাহামের অ্যাভোগাড্রোর সূত্র। আচ্ছা, তাহলে আরো দুইটা আছে এখানে, এই দুইটা আমি তোমাদেরকে সংক্ষেপে দেখাই দিই। টোটাল এই চারটা, এটা নিয়ে চারটা হবে। গ্রাহামের ব্যাপন সূত্র, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা ওই যে আগে শুরু করব কি তোমার ওই যে গতিতত্ত্বের সূত্র দিয়া, তারপর আমরা এটাকে আমরা অলরেডি কি প্রমাণ করছি। ও আচ্ছা, এটা তো আমরা অলরেডি এখানে প্রমাণ করছিলাম মনে হয়, গ্রাহামের ব্যাপন সূত্র। হ্যাঁ, এটা অলরেডি আমরা প্রমাণ করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরেরটা আমরা দেখি লাস্ট, তাহলে 5 নম্বর, যেটা এটাও খুবই গুরুত্বপূর্ণ, এই যে আরএমএস বেগ বের করা। যে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে কোশ্চেনটা এভাবে আসবে, বর্গমূলের গড় বর্গবেগ বা এইটা কি সংক্ষেপে বলা হয় আরএমএস বেগ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই আরএমএস বেগটাকে আমাদের মানে সি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমাদের গতি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে কয়টা দেখাইলাম তার ভিতরে এইটা আর যে শুরুতে যেটা দেখাইলাম, এই দুইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে, পিভি ইকুয়াল টু যে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটা আমরা লিখলাম, তারপর mn c স্কয়ার, এটা কিভাবে লিখলাম আমরা বলো তো। এই থ্রিটাকে এখানে ভাগ আছে, এটা এই পক্ষে নিয়ে আমরা আর গুণ করে দিচ্ছি, তার মানে এখানে গুণ, তাহলে 3 পিভি, আর এই পক্ষে থাকে কি mn c স্কয়ার। এগুলো সব তোমরা বুঝবে, এখানে এবার সহজ করে আমার লেখা আছে, একেবারে যত সহজ করে লেখা যায় ভেঙে ভেঙে এরকম করেই লিখছি আর কি। তারপর দেখো c স্কয়ার ইকুয়াল টু 3p বাই mn। তারপর উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি, এখানে বর্গ করি, তাহলে কি হবে, আচ্ছা এখানে বর্গমূল করছে, হ্যাঁ যেহেতু স্কোয়ার আছে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে এখানে স্কোয়ার রুট কাটাকে যাবে, মানে বাদ হয়ে যাবে, তাহলে এখান থেকে সি, তাহলে রুট ওভার 3p বাই mn। তাহলে mn ইকুয়াল টু আমরা জানি কি, mn ইকুয়াল টু আমরা জানি ক্যাপিটাল M। ঠিক আছে, এইটি সূত্রটা মনে রাখবা। তাহলে mn ইকুয়াল টু আমরা কি লিখবো, ক্যাপিটাল M। তাহলে c ইকুয়াল টু 3RT বাই M। কারণ কি বলতো, PV ইকুয়াল টু আমরা কি জানি, RT, nRT, এখানে n ইকুয়াল টু 1 ধরলে এখানে RT হয় আর কি। ঠিক আছে, তাহলে PV ইকুয়াল টু আমরা বসাইতে পারি RT। আচ্ছা, তাহলে নিচে ইকুয়াল টু কি হবে, নিচে তোমার হবে M। তাহলে এটাই হলো তোমার কি আরএমএস বেগের সমীকরণ। ঠিক আছে, এই তাহলে তোমার এই গেল আমাদের আচ্ছা আরো একটা আছে মনে হয়, হ্যাঁ আরো একটা আছে। তাহলে এই হল গেল তোমার আরএমএস বেগের সমীকরণ। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারতেছো, এখানে খুব সহজেই লেখা আছে। তাহলে দেখো পরেরটা হলো পিভি ইকুয়াল টু এনআরটি, মানে আদর্শ আইডিয়াল গ্যাসের যে সমীকরণ, এটা আমরা গত ক্লাসে সমাধান করছিলাম, ওইটা এখন আমরা একটু এখান থেকে দেখব। তাহলে আগে আমরা গতিতত্ত্বের সূত্রটা লিখলাম, তারপর আমরা কি পিভি ইকুয়াল টু এনটাকে আমরা একটু সামনে নিয়ে আসি গুণ আকারে আলাদা করে লিখলাম। তারপর দেখো এই 1/3 কে আমরা কিভাবে ভাঙাতে পারি, এটা আমরা অলরেডি এতক্ষণ দেখেছি। তাহলে 2/3 ইন্টু 1/3। ঠিক আছে, আলটিমেটলি 2 কাটা গেলে 1/3 থাকে এম সি স্কোয়ার। তাহলে এন ইন্টু 2/3, তাহলে এইটা হলো তোমার কি 1/3 mc স্কয়ার। আমরা কি জানি 1/3 mc স্কয়ার আমরা জানি কেটি, তাহলে কেটিটা এখানে বসাইছে। তারপর n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো, কে প্রাইম টি, কারণ এই পুরোটাকে আমরা একটা ধ্রুবক ধরছি 2/3 কে, এইটাকে আমরা ধরছি ধ্রুবক। ঠিক আছে, এইটার পরিবর্তে আমরা লিখছি কি কে প্রাইম, এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু একটা ধ্রুবক ধরে এটার পরিবর্তে আমরা লিখছি কে প্রাইম, মানে n কে প্রাইম টি ধরছি। আচ্ছা, এখন n কে প্রাইম সমান আমরা এখানে r বসাইছি, তাহলে কি হবে PV ইকুয়াল টু আর টি, শেষ। আচ্ছা, তাহলে এখন n মোল গ্যাসের জন্য, তাহলে এখন যদি গ্যাসের তুমি মোল সংখ্যা উল্লেখ করো, সেক্ষেত্রে তোমার nটা এখানে দিতে হবে, না হলে আলটিমেট সূত্র হলো এইটা।
পিভি ইকুয়াল টু আরটি। আর যদি ধরো এন মোল গ্যাসের জন্য, তখন হবে তোমার এন আরটি। গ্যাসের মোল সংখ্যা 1 হলে এখানে হবে 1 ইন্টু আরটি, 2 হলে এখানে এন এর মান তোমার 1 2 3 এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে এন মোল গ্যাসের জন্য সূত্রটা হবে তোমার পিভি ইকুয়াল টু এন আরটি। তাহলে আগে তোমার পিভি আরটি প্রমাণ করতে হবে, তারপর তোমার পিভি ইকুয়াল টু এন আরটি প্রমাণ করতে হবে।